তো সোয়াক অ্যানালাইসিস সোয়াক অ্যানালাইসিসটা মূলত কি হলো, হ্যাঁ, এই চারটা ভাগে ভাগ করা হয়: স্ট্রেংথ, অপরচুনিটি, উইকনেস, থ্রেটস। তো স্ট্রেংথটা হচ্ছে আপনার নিজের ভিতরের একটা জিনিস, যেটা হয়তো আপনার আহ, কি বলে এটাকে, আপনার নিজের আছে। এটা আপনার স্কিল বলতে পারেন, বা এটা আপনার হ্যাঁ স্কিলই বলা যায়, আমরা মূলত এটা স্কিল হিসেবে ধরি। তো ধরেন আপনার একটা স্কিল আছে, হ্যাঁ, সেটাকে আপনি আরেকটু বিল্ড আপ করতে পারেন। তো এটাকে আপনি বিল্ড আপ করে আপনি একটা কোনো কিছু করতে চাচ্ছেন, আর সেটা যদি করার জন্য আপনার অপরচুনিটি দরকার। হুম, আপনি আপনার স্কিল সাপোজ এখানে ধরেন শোভা আপু, হ্যাঁ, শোভা আপুর একটা স্কিল আছে, সে আর্ট নিয়ে কিছু করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তার স্ট্রেংথ। শোভা আপু আছেন তো? শোভা আপু, হ্যালো। নাই বস নাই। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? আমি তো মাঝে মধ্যে, আচ্ছা জি, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তো সাপোজ ওনার ধরেন এই স্কিলটা আছে, উনি সেটাকে আরেকটু মানে সেটা একটু কমার্শিয়াল ওয়েতে নিয়ে আসতে চাচ্ছে, বা এটা নিয়ে উনি কিছু করতে চাচ্ছে। তখন সেটাকে উনি একটা অপরচুনিটি সে খুঁজলো, যে হ্যাঁ আমি কি এটা কমার্শিয়াল ওয়েতে আমি নিতে পারি কিনা। হ্যাঁ, দেখলো নিতে পারতেছে। তো তারপর সে দেখলো যে হ্যাঁ তার এটাকে তার ভিতরে কি এক্ষেত্রে কোনো উইকনেস আছে কিনা। উইকনেস বলতে দেখা যাচ্ছে এখানটায় উনি কোনো কিছু তার এই স্কিল তার কোনো ল্যাকিংস আছে কিনা। ধরেন উনি আর্ট করতেছে, উনি পেন্সিলের আর্ট করতে পারে, পেন্সিলের মাধ্যমে ভালো আর্ট করতে পারে। উনি যেটা জল রং সেটা পারে না, বা তৈলচিত্র সেটা পারে না, বা তৈলচিত্র পারে জল রং পারে না, এরকম টাইপের। তো এইটা হচ্ছে ওনার উইকনেস, এই পয়েন্টটা। দেখা যায় যে হ্যাঁ এটা উনি পারতেছে না, বাট এটা মার্কেটে চাহিদা আছে, এটা ওনার উইকনেস, এটা ওনার তো তারপর হচ্ছে থ্রেডস। থ্রেডসটা থ্রেড এর ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ উনি যেটা পারতেছে না, বাট এটাই ওনার হয়তো মার্কেটে একটা ভালো ভ্যালু ক্রিয়েট করতেছে, বা হ্যাঁ এটা না হলে ওনার হচ্ছে না, তো এটা ওনার থ্রেডস হিসেবে কাজ করতেছে, এটা ওনার করতেই হবে। তো এখানটায় দেখা যায় আমার যে স্কিলটা আছে বা আমার যে জিনিসটা আছে, সেটা আমি আম, একটা অপরচুনিটিতে বা একটা জায়গায় আমি নিয়ে যেতে পারতেছি। হ্যাঁ, আমার কিছু প্রবলেম থাকার কারণে বা আমার কোনো ইয়ে থাকে না, সেই জায়গায় আমি ন্যারো হয়ে যাচ্ছি, বাট সেটার কারণে আবার আমি পরবর্তীতে প্রবলেম ফেস করতেছি। বুঝা গেছে ব্যাপারটা? হ্যালো। হ্যাঁ, বুঝতেছি বস, বলেন। হ্যাঁ, তো এখানটায় মূলত হচ্ছে আপনার স্ট্রেংথ আর হচ্ছে উইকনেস হচ্ছে আপনার নিজস্ব, আর অপরচুনিটি আর থ্রেটসটা হচ্ছে বাহির থেকে, মানে ইন্টারনাল আর এক্সটার্নাল। তো আজকে মূলত আমরা সাপোজ আমরা একটা ধরেন একটা আইটি ফার্ম বা আইটি এজেন্সি নিয়ে মূলত উদাহরণটা ক্রিয়েট করব। তো ধরেন আমরা একটা আইটি এজেন্সি দিচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আমি একটা আইটি এজেন্সি দিব বা আইটি ফার্ম খুলবো। সেখানটায় এটা হচ্ছে আমার জন্য, বা আমি খুলতে পারবো, বা আমার যে স্কিলটা আছে এটা হচ্ছে আমার স্ট্রেংথ। তো এটা আমি কতটুকু মানে এটার ফিউচার কিরকম, এটা নিয়ে কতটুকু কাজ করা যাবে, হ্যাঁ, বা এটার কি ধরনের আমি ফিডব্যাক পেতে পারি, এটা হচ্ছে আমার অপরচুনিটিস। উইকনেস হচ্ছে আমার আইটি ফার্মে বা আমার যারা আমি যে কাজগুলো করতেছি সেগুলোর ভিতরে কোনো ল্যাকিংস আছে কিনা, সেগুলো হচ্ছে আমার উইকনেস। থ্রেডস এখানে যে সেইগুলো আমি পরবর্তীতে আমি কাজ করার সময় কোনো প্রবলেম যদি আমি ফেস করি, সেগুলো হচ্ছে আমার থ্রেডস। তো এরগুলোর এটাকে দুই ভাগে যেটা বললাম যে ইন্টারনাল এক্সটার্নাল ভাবে করা যায়। থ্রেডস আপনার স্ট্রেংথ আর উইকনেস,
এই দুটো হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে অপরচুনিটি আর থ্রেটস। তো স্কিলটা তো আমার আছে, হ্যাঁ আমি একটা আইটি ফার্ম দ্বারা তখন করাতে পারবো, এটা আমার স্কিল, এটা আমার ভিতরের। তারপরে হচ্ছে উইকনেস। হ্যাঁ, আমার ধরেন আজকে আমি আইটি ফার্ম খোলার সময় দেখা গেল যে আমি জাস্ট একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে করতেছি বা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট নিয়ে করতেছি, এসইও। হ্যাঁ, বাট আমি অন্যগুলো পারতেছি না। হয়তো আমার কম্পিউটারে যারা আছে বা আমার এখানে মার্কেটে যারা আছে তারা হয়তো আরো কিছু পারতেছে, পারে। সেটা হচ্ছে উইকনেস। বা আমার কম্পিটিটররা, আমি এটা পারতেছি, আমি ধরেন আমি এসইও বা প্লাস ডিজিটাল মার্কেটিং অন্যান্য যে পার্ট আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো সেগুলো আমি জানি, বাট আমার কম্পিটিটররাও সেটা জানে না। হ্যাঁ, সেটা তাদের উইকনেস, সেটাও এখানে উইকনেসে পড়বে। তো এইখানটায় তো এই উইকনেসটা আপনার কমাইতে হবে, যাতে আপনি ধরেন এই যে আপনি পারতেছেন না এই জিনিসটাকে আপনাকে আপনার স্কিলটাকে এখানে গ্রো করে নিতে হবে, এখানে স্ট্রেংথে পরিণত করতে হবে আপনাকে। অপরচুনিটি, হ্যাঁ আপনি যে কাজটা করতেছেন সেটার অপরচুনিটি কিরকম আছে। আপনি ধরেন আপনি স্কিলটা আছে বাট সেটার কোনো অপরচুনিটি নাই, এরকমটা যাতে না হয়। এরকম স্কিল, বা আপনি এখন ধরেন এটা নিয়ে কাজ করতেছেন একটা সেটার হয়তো এখন অপরচুনিটি অপরচুনিটি আপনি খুব একটা বেশি নাই, অল্পের ভিতরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এরকম যাতে না হয় এই জিনিসটার খেয়াল রাখতে হয়। তারপর হচ্ছে থ্রেডস। হ্যাঁ, সাপোজ ধরেন আজকে যে যারা মাস্কের বিজনেস করতেছে, হ্যাঁ করোনার কারণে মাস্কের বিজনেস করতেছে, তাদের সাপোজ করোনা চলে গেল, তখন কি হবে? মাস্কের এই বিজনেসের রমরমা ব্যবসাটা কি চলবে? না, চলবে না এখানে। হ্যাঁ, এটা তাদের জন্য তখন থ্রেটস হিসেবে একটা কাজ করবে, যে কোটি কোটি টাকা বা অনেকে লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করে বসে আছে। আজকে ধরেন 1 মাস পর যদি সারা এটা যে চলে আপনার যায়, কে করোনা না দেওয়ার জন্য। হ্যাঁ না, আজকে 1 মাস পর যদি তাদের এটা চলে যায়, তখন তো তাদের, আপনি কি আর মাস্ক পরবেন? পরবেন না। এটা আপনার জন্য তখন তাদের জন্য এটা থ্রেটস হিসেবে একটা কাজ করবে। বা এই যে আপনার বিভিন্ন গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ বন্ধ হয়ে গেছে, এগুলো এই যে এটা কি তারা চিন্তা করছিল যে এটা হবে? না। হ্যাঁ, এটাও তাদের জন্য একটা থ্রেট। মানে বিভিন্ন প্রবলেম যখন আপনার ক্রিয়েট হয়ে যাচ্ছে, হ্যাঁ সেই প্রবলেম গুলোকে হচ্ছে আপনার একটা থ্রেট। আপনি আপনার থ্রেটটাকে আপনি আম, এই, মানে একবারে শেষ করতে পারবেন না, বাট এটাকে আপনি রিকভার করতে পারবেন। থ্রেডসটাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারবেন, সে অনুযায়ী আপনি কিছুটা কমাইতে পারবেন, একবারে ফিনিশ ফুল করতে করা পারবেন যাবে না, না। ফিনিশ হুম। করতে পারবেন না। ঠিক আছে, এই যে ধরেন যে গার্মেন্টস এর যে একটা একটা প্রবলেম হয়েছে, বা এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন আইটি ফার্ম গুলো তাদের অফিস গুলো ছেড়ে দিচ্ছে। এখন সাপোজ ধরেন আমি একটা আইটি ফার্ম, যেটা আমি বললাম যে আইটি ফার্ম আমি দিছি বা দেওয়ার কথা ভাবছি, ধরেন আমি দিয়ে ফেলছি অলরেডি। তো করোনার কারণে আমার অফিসটা বন্ধ রাখতে হচ্ছে, তো মাসে মাসে যে আমার সেখানটা ভাড়া গুনতে হচ্ছে, সেটা আমার জন্য একটা থ্রেট। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে আমার তো অফিসটা না হলেও হচ্ছে, আমি কি করলাম, আমার সেখানটায় আমি আমার অফিসটা ছেড়ে দিলাম। সেখানটায় হয়তো আমার যে থ্রেটটা আছে বা থ্রেটটা আছে সেটা আমার কমে গেছে, বাট শেষ হয়ে যায় নাই কিন্তু। আমার যে প্রবলেমটা, আমার যে অফিসে কাজ করার যে একটা ইয়ে ছিল, এনভায়রনমেন্ট যে আমি একটা ক্রিয়েট করছিলাম, যে আমার যে একটা রুলস আমি সেটা তো আর হচ্ছে না, তাই না? তো আপনি জিনিসটা কমায় আনতে পারছেন, হয়তো আপনার খরচটা আপনি সেখান থেকে কমায় আনছেন, বাট আপনার প্রবলেমটা আপনি একবার সলিউশন করতে পারেন নাই। তো এখানটায় স্ট্রেংথ আর উইকনেসের কিছু জিনিস আছে, মানে এটাকে আর ভিতরে আপনি কিভাবে, মানে এইগুলো কিভাবে কাদের ভিতরে ভিতরে থাকে বা কারা এগুলো ইয়ে করে। তো এমপ্লয়ি, কাস্টমার, রিসোর্স, প্রসেস, ইন্টারনালের ভিতরে, মানে তো এরাই তো আমার ইন্টারনাল, তাই না? এমপ্লয়ি মানে আমি ধরেন আমি একটা আইটি ফার্ম যেটা দিলাম, সেখানে আমার অবশ্যই কিছু এমপ্লয়ি থাকবে। হ্যাঁ,
তাদের দেখতে হবে যে তাদের স্কিল কি আছে। তাদের স্কিল গুলো হচ্ছে আমার স্ট্রেংথ। আর তাদের যেগুলো প্রবলেম আছে, তারা যেগুলোতে আপনার অদক্ষ বা যেগুলোতে আপনার তারা করতে পারে না, সেগুলো হচ্ছে আমার উইকনেস। ঠিক আছে। হুম। তো কাস্টমার, তো আমার কাস্টমার যে একটা ফিডব্যাক বা আপনার কাস্টমার যে একটা আমার সাথে একটা রিলেশন ক্রিয়েট হয়েছে, বা আমি যদি আমার কাস্টমারকে আমার সার্ভিসের মাধ্যমে যদি আমি স্যাটিসফাই করতে পারি, সেটা আমার স্ট্রেংথের ভিতরে পড়ছে। বা যদি সেটা যদি আমার কোনোভাবে ল্যাক হয়ে যায়, সেটা হচ্ছে আমার উইকনেসে পড়তেছে। রিসোর্স, কার কি অবস্থা বা আমার কাস্টমার বা আমার মার্কেটে কি অবস্থা, হ্যাঁ সেটা আমি একটা রিসোর্সের মাধ্যমে বের করতে পারি। হ্যাঁ। তো সেটাও তো আমার ইন্টারনাল ভিতরে আসতেছে না। এই যে আমার যে প্রবলেম গুলো হচ্ছে বা এগুলো হচ্ছে, এগুলো আমার তো একটা রিসোর্সের মাধ্যমে বের করতে হয় না? হ্যালো। হুম। হ্যাঁ। বোর লাগতেছে ক্লাসটা? হ্যাঁ ভাই বলেন না। আচ্ছা। তো এটাই হচ্ছে আপনার রিসোর্সের মাধ্যমে করে, তো এটা ইন্টারনাল এর ভিতরে পড়তেছে। তো এই প্রত্যেকটা জিনিস একটা প্রসেসিং এর ভিতর দিয়ে তো যায় চলে, আমাদের প্রত্যেকটা কাজগুলো একটা প্রসেসিং এর ভিতরেই চলতেছে ভিতরে, তাই না? যে প্রবলেম হচ্ছে সেটার আবার প্রবলেম ফাইন্ডিং করতে হচ্ছে, সেটার আবার সলিউশন করতে হচ্ছে, এগুলো আমাদের একটা ভিতরে প্রসেসিং চলতেছে না? তো এটা আপনার এই ইন্টারনাল এর ভিতরে পড়তেছে। তো এটা হচ্ছে আপনার স্ট্রেংথ আর উইকনেস এর ভিতরে পড়তেছে। ক্লিয়ার? জি এর ভাইয়া। পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই। কারো কোনো সমস্যা নাই? না। আচ্ছা, না থাকলেই ভালো। বুঝতে প্রবলেম হচ্ছে? না ভাইয়া। ভাই এই যে লাস্ট টপিকটা ভাই একটু কুইক একটা রিভিউ দিতে পারবেন? মানে কোনটা? এই পর্যন্ত একটু বেশি হয়ে গেছে তো, একটু জাস্ট ছোট করে ভাই একটু রিভিউ করলে করতে পারতাম আর কি। স্ট্রেংথ হচ্ছে আপনার স্কিল। আপনার স্কিলটাকে যদি আপনি আরেকটু বাড়িয়ে যে একটু কমার্শিয়াল ওয়েতে নিতে চান, সেটা বা নেওয়ার চিন্তা করেন, সেটা আপনি অপরচুনিটি দরকার আছে। হ্যাঁ। আপনার সেই স্কিলের দিকে যদি আপনার কোনো উইকনেস থাকে, বা আপনার যদি কোন নিজের ভিতর কোনো অন্য কোনো উইকনেস থাকে, বা আপনার যারা ইয়েরা আছে, হ্যাঁ কম্পিউটার আছে, তার উইকনেস মানে কোনো যে সমস্যা থাকে, সেটা হচ্ছে আপনার উইকনেস। সেক্ষেত্রে যে আপনি কোনো প্রবলেম ফেস করতে পারেন এই কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার উইকনেস। সেটা রাজনৈতিকও হইতে পারে, সেটা পারিপার্শ্বিকও হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে, পারে না? তো এটা হচ্ছে আপনার থ্রেটস, প্রবলেম গুলোই। তারপরে হচ্ছে এটাকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। স্ট্রেংথ আর হচ্ছে উইকনেস হচ্ছে আপনার নিজের, আর অপরচুনিটি আর হচ্ছে থ্রেটস, এটা হচ্ছে আপনার বাহিরের। এটা আপনি বাহির থেকে নেবেন। হ্যাঁ। এটা নিজস্ব কোনো কিছু এখানটায় হাত নাই। তারপরে হচ্ছে উম, কারণ আপনি ধরেন আপনার স্কিল আছে, উইকনেস আপনার নিজেরই। হ্যাঁ, এটা আপনার নিজে রিকভার করতে হবে। আর অপরচুনিটিস আর থ্রেটস, অপরচুনিটি এটা যে তো আপনার যে বাইরে যদি অপরচুনিটি থাকে, তখনই আপনি এটা নিয়ে কিছু করতে পারবেন। প্রবলেমটা যদি বাইরে হয়, সেটাই আপনার জন্য থ্রেটস। ওকে। তারপরে হচ্ছে এটার ইন্টারনালের ভিতরে যেটা হচ্ছে আপনার এমপ্লয়ি আছে, কাস্টমার্স আছে, রিসোর্স, প্রসেস। তো এমপ্লয়ীদের যদি স্কিল থাকে, সেটা হচ্ছে আপনার জন্য, যে স্কিলটা আছে সেটা হচ্ছে আপনার জন্য স্ট্রেংথ। আর যেটা নাই, যদি কেউ কোনো স্কিলে যদি ঘাটতি থাকে, সেটা হচ্ছে উইকনেস। কাস্টমারের ক্ষেত্রে সেম, যে কাস্টমার স্যাটিসফাইড করতে পারেন, সেটা আপনার স্ট্রেংথের ভিতর পড়তেছে। আর যদি না করতে পারেন, সেটা আপনার উইকনেসে পড়তেছে, আপনার কারণে হয় নাই, এটা আপনার উইকনেস। রিসোর্স, আপনি রিসোর্সের মাধ্যমে আপনি জানতে পারতেছেন আপনার এমপ্লয়ি এবং কাস্টমার্স এর অবস্থান। তারপরে হচ্ছে প্রসেস, সেই অনুযায়ী আপনি একটা ব্যবস্থা নিবেন, তাই না? বুঝা গেছে? জি ভাইয়া। ওকে। তারপরে হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নালটা আমরা কি বলছিলাম? অপরচুনিটি এন্ড থ্রেটস।
তো অপরচুনিটি আর থ্রেটস এর ভিতরে হচ্ছে এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রি, কম্পিটিশনস। তো এখানটায় এনভায়রনমেন্ট হচ্ছে আপনি যে কাজটা করবেন, হ্যাঁ, সেটার বাইরে এনভায়রনমেন্টটা কিরকম আছে, হ্যাঁ, এটা নিয়ে আপনি কি রকম ভাবে আপনি কাজ করতে পারতেছেন। হ্যাঁ, এটা ধরেন আপনার এনভায়রনমেন্ট বলতে ধরেন আমি আজকে এক- উম, আহ, একটা ধরেন লোকো টাইপের জিনিস, আমাদের সাংস্কৃতিক টাইপের একটা জিনিস আমি সেখানটায় আহ, নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের দেশে তো সাংস্কৃতিক বিষয়গুলো বা সাংস্কৃতিক বা বিভিন্ন প্রোডাক্টগুলো, দেশীয় ঐতিহ্য প্রোডাক্টগুলো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে না, যে হ্যাঁ এটা আমি নিতে পারবো। বাট সেটা বাহির থেকে হয়, ধরেন আমি ওয়েস্টার্ন কোনো কালচারাল জিনিস যদি আমি আমার দেশে নিয়ে আসি, সেটার এনভায়রনমেন্টটা কি আমি এখানটায় পাবো? না ভাইয়া, হ্যালো। না ভাইয়া। হ্যাঁ, তো আমার দেখতে হবে আমি যে কাজটা করেছি সেটা এনভায়রনমেন্টটা আছে কিনা এখানটায়, বা আমি সেটার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারবো কিনা। যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যাই, সেটার কোনো বাজে ফিডব্যাক আসবে কিনা। যদি বাজে ফিডব্যাক চলে আসে সেখানটা, সেটা হচ্ছে আমার জন্য থ্রেট। আরে না, সেটা যদি আমি, হ্যাঁ, এটা ভালো একটা ফিডব্যাক আসবে, সেটা আমার জন্য অপরচুনিটি। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আহ, তো এটাই হচ্ছে এনভায়রনমেন্ট। ইন্ডাস্ট্রি, আচ্ছা ইন্ডাস্ট্রি বলতে কে কি বুঝেন একটু বলেন তো। আহ, আহ, তানজিন আপু বাদে, কারণ আমি জানি উনি এই সাবজেক্টটা অলরেডি ওনার কমপ্লিট হয়ে গেছে। কেউ বলতে পারবেন ইন্ডাস্ট্রি বলতে কি বুঝাই, বা আমরা কি বুঝি নর্মালি, আপনার যেটাই বুঝেন ইন্ডাস্ট্রি বলতে? গার্মেন্টস, তারপর আপনার এই আপনার আইটি ফার্ম করবেন বলতেছেন তো, এরকম ওইগুলা। এগুলা বলতে কিরকম, মানে একটা প্রতিষ্ঠানকে আমরা বুঝাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, বড় একটা প্রতিষ্ঠান কি। বড় একটা প্রতিষ্ঠান, না একটা প্রতিষ্ঠানই তো না? না না, তাহলে একটা প্রোডাক্টের কয়েকটা কোম্পানি, মানে একটা প্রোডাক্টের ওই ওই প্রোডাক্ট বেস যে কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানি মিলেই, হ্যাঁ হ্যাঁ, সবগুলো কোম্পানি মিলেই একটা ইন্ডাস্ট্রি হয়, মানে একটা প্রোডাক্ট বেস। হ্যাঁ, এটাই। এই যে এই যে যে আপনি প্রথমে যেটা বললেন যে গার্মেন্টস, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি আমরা। যদি আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি, সেখানে কিন্তু একটা গার্মেন্টস আসতেছে না, এখানে অনেকগুলো গার্মেন্টস আসতেছে। তারপরে যদি ধরেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বলেন, ফিল্ম কিন্তু একটা না, অনেকগুলো এখানে প্রোডাকশন কাজ করতেছে, অনেকগুলো বড় বড় প্রোডাকশন হাউস গুলো এখানটায় আছে। তারপরে আপনি ধরেন আইটি ফার্ম বলেন, এখানে আইটি ফার্ম, বা যদি আপনি বলেন একসাথে অনেকগুলো আইটি ফার্ম চলে আসতেছে, তাই না? তো এগুলোই হচ্ছে তাদের কাজগুলো কিন্তু একই ধরনের, তারা একটা প্রোডাক্টের উপরেই আপনার বেস করে তারা কাজ করতেছে। তো এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার সেখানটায় কোনো ইন্ডাস্ট্রিয়াল বা ইন্ডাস্ট্রি টাইপের আপনার ক্রিয়েট হচ্ছে কিনা, হ্যাঁ, তাহলে আপনার সেটা অপরচুনিটি। তো কম্পিটিশন কিরকম আছে? হইলে ভাইয়া কম্পিটিটর বেড়ে যাবে না? জি, বলতেছি এরকম হলে কম্পিটিটর বেড়ে যাবে না? অবশ্যই। আপনার তো সেটা দেখতে হবে, যদি আপনার যদি নাই থাকে বিষয়টা, হ্যাঁ, যে এটা নাই আমার, বাট এটার বাহিরে অন্তত আপনার দেখতে হবে একটা জিনিস, যে এটা আমার দেশে নাই, বাট এটা বাহিরে আছে। বাহির থেকে যদি এটা আমি নিয়েও আসি, সাপোজ যেমন ধরেন যে আমরা বলতে পারি এক্ষেত্রে যে পাঠাও, পাঠাও কিন্তু প্রথম বাংলাদেশে বাইক রাইডিং শুরু করে, তাই না? জি। পাঠারও আগেও কিন্তু বাইকের রাইডিংটা ছিল। এটা কি জানেন বাংলাদেশে পাঠার আগে বাইকের রাইড গুলো ছিল? জি ভাইয়া। অন্তত আমি জানি না যে আপনাদের চিরং এরিয়াতে ছিল কিনা, বাট আমি আমাদের চাঁদপুরে যখন আমি আমাদের গ্রামে যাইতাম, যদি আমাদের চাঁদপুর তো আরো ভিতরে, তো চাঁদপুর থেকে
আমাদের বাড়িতে অনেক সময় যদি আমরা চাঁদপুর শহর হয়ে যাইতাম, যদি সিঙ্গেল আমরা যদি যাইতাম, তো দেখা যেত যে ঢাকা থেকে আমি গেছি, এখন সেখান থেকে অনেকে বাইক নিয়ে বসে আছে, যে এখান থেকে চাঁদপুর থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য অনেকে বাইকে ভাড়া করে নিয়ে যাচ্ছে, বাইক রাইড দিচ্ছে। সেটা আরো অন্তত না হলো আপনার 6 থেকে 7 বছর আগে এরকমটা ছিল, আচ্ছা বাট সেটা এত বড় আকারে হয় নাই। প্রাতিষ্ঠানিক রূপ নেয় নেয়। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক বা গ্রামে গঞ্জে দেখা যায় যে আপনি বাইক আপনি এভাবেই পাচ্ছেন। ভাড়া নিয়ে সাইকেল যেভাবে ভাড়া নেওয়া যায় না, আপনার দুই দিকে নেওয়া যায় কিনা যায় না, বাট এভাবে কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে বাইক গুলো আগে ভাড়া নেওয়া যাইতো। এখনো যায়। এখনো যায়, এখন তো আরো যায়, এখন তো আরো বেশি করা যায়, বাট তখন থেকে আমি ছোট থাকি আমি দেখছি যে বাইক ভাড়া নিয়ে অনেকে চালাচ্ছে। তো জিনিসগুলো এরকমই, যে তখন হয়তো জিনিসটা আপনি হয়তো গ্রামে দেখছেন, বাট এই জিনিসটা কি ঢাকা বা শহরাঞ্চলগুলোতে এরকমটা হইতো না কিন্তু। তো বা এটা বাহিরে এরকম একটা বাহিরে হয়তো এরকম আছে এই জিনিসটা, তো তারা ওইখান থেকে জিনিসগুলো একটা কমার্শিয়াল ওয়েতে নিয়ে আসছে, তাই না? তো আপনি দেখেন যে আপনি যে কাজটা আপনি করতে চাচ্ছেন বা করবেন, সেটা আপনি এরকম কমার্শিয়াল ওয়েতে নিয়ে আসতে পারবেন কিনা, বা এরকম ইন্ডাস্ট্রি আপনি ক্রিয়েট করতে পারবেন কিনা, যে হ্যাঁ আপনার দেখা দেখে আরো 10 জন আপনার এরকম আপনার এই ইন্ডাস্ট্রির আওতায় চলে আসবে। তো এটাই হচ্ছে, বাট আপনি এমন একটা জিনিস আপনি নিলেন যেটা কোনো মনে করেন যে একটা ইন্ডাস্ট্রি, মানে এটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করার সাথে সাথে আপনার মনে করেন যে পাবলিক আপনার উপরে খেপে গেছে, এরকম ইন্ডাস্ট্রি ক্রিয়েট করা যাবে না আবার, তাহলে আপনার জন্য সেটা থ্রেট হয়ে দাঁড়াবে। তো তারপরে হচ্ছে আপনার আমাদের যে ইন্টারনাল যে দুইটা বিষয় আমরা দেখছিলাম, সে ইন্টারনাল দুইটা আচ্ছা, আপনাদের এক্সটার্নাল এর এই ব্যাপারটা তো ক্লিয়ার? জি। আচ্ছা, তো তারপরে ইন্টারনালের যে বিষয়টা, ইন্টারনালের যে দুইটা একটা স্ট্রেংথ আর উইকনেস, এটাকে আরো কয়েকটা ভাগে এটা ভাগ করা যায়। তার ভিতরে হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, তো এটাকে আর একটু আবার ভাগ করছে, ডিস্টেন্স এন্ড স্টেপ কম্পিটেন্সি, তারপর হচ্ছে ভ্যালু চেঞ্জ, আর হচ্ছে বিল্ডিং ব্লকস। তো আচ্ছা একটু ওয়েট করেন, আমি একটু পানি খেয়ে নিই। সেতু ভাই নেয় নাকি আজকে? সেতু ভাই ওইখানে কারেন্ট নাই বলছিল। সালাউদ্দিন ভাই। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। ভাই কাজ পাইছিলেন ওটা? হ্যাঁ, অর্ডার ওইটা নিছিল? না, ওনার কোনো রিপ্লাই নাই। আচ্ছা, এরপর আর বাইরে কেউ আসছে? হ্যাঁ দাদা, না আসে নাই, আরেকটা আসছিল ওটা বুঝতেছি না। না দাদা, আমার নেট বেশি ডিস্টার্ব করতেছে, এই জন্য মানে ইয়া করা হয় নাই, আর একটু খারাপ লাগছিল তো এই জন্য।
তাবদীল লিখছিলেন? না দাদা, আমি ঘুমের জন্য কালকে পুরা দিন ঘুমছিলাম। কালকে তো আচ্ছা, হ্যাঁ শরীফ ভাই। হ্যাঁ, তো ওইটা ক্লিয়ার হয় নাই তো, কি ভ্যালু চেইন আর কি কি জানো? হ্যাঁ, মানে এটাকে এই যে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজকে আমরা আবার তিনটা ভাগে আমরা ভাগ করছি। হ্যাঁ, ডিস্টেন্সিভ, কম্পিটেন্সি, তারপর হচ্ছে আপনার ভ্যালু চেন, তারপর হচ্ছে বিল্ডিং ব্লকস। এই তিনটা ভাগে ভাগ করছি আমরা এটাকে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে কি? এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা হচ্ছে আপনার যতটা আপনি কম খরচ করে আপনি এটাকে আপনার যত বেশি আপনি মুনাফা অর্জন করতে পারেন। বুঝি না ভাইয়া? আপনি যতটা কম আপনি ধরেন আজকে আমি আমার আইটি ফার্মটা আমি ক্রিয়েট করছি, আমি অবশ্যই চেষ্টা করবো আমার এখানে যতটা আমি কম খরচে আমি ভালো একটা সার্ভিস দিয়ে আমি সর্বোচ্চ মুনাফাটা করতে পারি। আচ্ছা, এটাই। আচ্ছা, বুঝতে পারছেন দাদা? জি। ভাই এগুলো বলেননি তো তিনটা ভাগে এই যে আপনার ভাগ করা হয়েছে এটাকে। এইগুলো কি? হ্যাঁ, ডিস্টেন্সিভ, কম্পিটেন্সি, তারপর হচ্ছে ভ্যালু চেন, বিল্ডিং ব্লকস। এগুলো কি পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ে আমি বলতেছি। ঠিক আছে। ডিস্টেন্সিভ কম্পিটিটিভটা হচ্ছে আপনার কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, রিসোর্স, ক্যাপাবিলিটিস এর উপর। তো আপনার যদি ধরেন আপনি যখন একটা কাজ করতে যাবেন, আগে প্রথমে সেটার রিসোর্সটা নেবেন। হ্যাঁ, এটা মার্কেটে ভ্যালু কিরকম আছে, বা এটার কিরকম একটা চাহিদা আছে, বা আপনার এমপ্লয়ি যারা আছে, হ্যাঁ, তাদের স্কিল গুলো কিভাবে কিরকম আছে, মূলত এটাই। হ্যাঁ, এটা একটা রিসোর্সের মাধ্যমে বের করবেন না? জি ভাইয়া। হ্যাঁ, তো রিসোর্সের মাধ্যমে তো জিনিসটা যখন আপনি বের করবেন, তারপর সেটাকে আপনি ক্যাপাবিলিটিসে নিয়ে যাবেন। ক্যাপাবিলিটিস হচ্ছে এটাকে আপনি আরেকটু মানে এটাকে আপনি ক্যাপিটাল, মানে আপনি একটা ভালো একটা এটা কি বলে, এটা ভালো বাংলা কি হয় সোহাবু? এটা ভালো বাংলা কি, সরি তানজিনাপু, এটা ভালো বাংলা কি হইতে পারে? ভালো জায়গায়, পজিশন। হ্যাঁ, ভালো একটা পজিশনে আপনি নিয়ে যেতে পারেন। মানে কিছু কিছু জিনিসের বাংলা না খুব একটা মানে আসে না। তো এটাই হচ্ছে, আপনি ধরেন আপনি আপনার এমপ্লয়ীদের কে আপনি ক্যাপাবিলিটিসে করতে পারলেন, তো তারপরে আপনি দেখবেন সেটা মার্কেটিং স্ট্র্যাটেজিটা দেখবেন, বা সেটা আপনার মার্কেট স্ট্র্যাটেজিটা আপনি আগে দেখে নেবেন। যখন দেখবেন হ্যাঁ সেটা ভালো আছে, তখন আপনি সেটাকে একটা কিভাবে কতটা কম খরচে ইয়ে করে সেটা একটা স্ট্র্যাটেজি দ্বারা করাবেন না। এটা আমি কতটা কম খরচে নিয়ে আসতে পারি, হ্যাঁ, এটা আমি কতটা কম খরচে নিয়ে আসলে আমার কাস্টমার অন্তত আমার স্যাটিসফাইড থাকতেছে। আর আমাদের তো চিন্তা হচ্ছে আপনার সুপিরিয়র প্রফিট। আমাদের এই যে এখানটা আমি সুপিরিয়র প্রফিটটা যে লিখলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্গেট। কারণ কি এটার মাধ্যমে আমি বুঝতে পারবো এটা হচ্ছে আমার সর্বোচ্চ প্রফিটটাই তো আমার টার্গেট। তো এই স্ট্র্যাটেজির মাধ্যমে সেই জিনিসটা আমরা পাইলাম। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত কাজ। তো এখানটায় কারো কনফিউশন আছে? আমার রিসোর্স, আমার ক্যাপাবিলিটিস দুইটা ইয়া হয়ে আমার ওই যে কম্পিটেন্সিস, ডিস্ট্রিনেকটিভ কম্পিটেন্সিস হবে। ওখান থেকে আমি একটা স্ট্র্যাটেজি দাঁড় করাবো,
হ্যাঁ, তারপরে আপনি আপনার এমপ্লয়ি থেকে আপনি রিসোর্স নেবেন, তাদের অবস্থানটা, হ্যাঁ তাদের অবস্থানটা যে নিবেন, তাদের যে স্কিল গুলো আছে, হ্যাঁ সেগুলো একটা আপনি রিসোর্স এর মাধ্যমে নিলেন। তাহলে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাবো, দেন হ্যাঁ, আমার প্রফিট হবে ভালো। স্যার তারপর আপনি মার্কেটে স্ট্র্যাটেজি এটা দেখবেন যে, বা আপনি হ্যাঁ আপনি এটাকে কতটা কম খরচে আপনি ভালো আপনার কোয়ালিটিটা দিতে পারেন, সেটা আপনি দেখবেন এখান থেকে। ভাই জি বলেন। এই যে ডিস্টিংটিভ কম্পিটেন্সিস এর ব্যাপারটা আর একটু একটু বলবেন, মানে রিসোর্স আর ক্যাপাবিলিটি থেকে মানে আমার কম্পিটেন্সিসটা বের করায়, এটা বিষয়ে একটু বলুন। জি, মানে রিসোর্স আর ক্যাপাবিলিটি দুইটা থেকে মিলায়ে আমার যে একটা আলাদা মানে হচ্ছে যে আপনার একটা সফট স্পট আছে, মানে ডিস্টিংটিভ কম্পিটেন্সিস, এটা একটু ব্যাপারে একটু বলবেন। আচ্ছা, আমি মিস করে গেছি। মানে আপনার এমপ্লয়িরা আছে না, হ্যাঁ আপনার এমপ্লয়ীদের স্কিলের যে বিষয়টা আছে সেটা আপনার হচ্ছে রিসোর্স। আপনি খবর নিবেন যে আপনার এমপ্লয়ি যারা আছে তাদের স্কিল গুলো কিরকম আছে, ও একটা রিসোর্সের মাধ্যমে সেটা নিবেন না। দাদা শুনতেছেন? হ্যাঁ সবিনয়দা? জি ভাই, আছে। আচ্ছা, তারপরে জিজ্ঞাসা করছেন কে, অভিদা নাকি? হ্যাঁ, অভিদা জিজ্ঞেস করছিল ডিস্টিংটিভ। আচ্ছা যাই হোক, যে জিজ্ঞাসা করছেন শুনতেছেন কিনা। তো রিসোর্সের মাধ্যমে তো আপনি জিনিসটা নিলেন, নেওয়ার পরে সেটাকে আপনি ক্যাপাবিলিটিসে রূপান্তর করলেন। হ্যাঁ, করে আপনি দেখবেন সেটা মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনি দেখবেন, আপনার এমপ্লয়ীদের অবস্থানটা আপনি দেখতে পারেন। দেখে তারপরে আপনি এটাকে দেখবেন যেটা আপনি কতটা কম খরচে বা কতটা আপনি এটা মার্কেটে ভালোভাবে আপনি দিতে পারতেছেন। হ্যাঁ, সেটা আপনার স্ট্র্যাটেজির মাধ্যমে তো দেখতে হবে। আপনি একটা প্ল্যান করবেন, সেই প্ল্যানের স্ট্র্যাটেজি দেখবেন না আপনি আপনি সেটা নিয়ে কতটুকু ভালোভাবে আপনি করতে পারবেন, বা এটার মার্কেট ভ্যালুটা কিরকম। হ্যাঁ, সেটা দেখার পরে তারপরে আপনি সেটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা নিলেন। মার্কেট ভ্যালু, মার্কেটের অবস্থান সব বুঝেই তো আপনি আপনার কাজটা করতে হবে, তাই না? আপনার সর্বোচ্চ কম খরচ করে আপনি সর্বোচ্চ মুনাফাটা সেখান থেকে নিয়ে আসবেন। তো সেটাই যে আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা তখন পাইলে আপনার সুপিরিয়র প্রফিটটা আপনি পেয়ে গেলেন, সর্বোচ্চ মুনাফা। ক্লিয়ার এখন? হ্যাঁ। তো এখানটায় যদি আবার একটু উল্টো করে দেখি বলতে সুপিরিয়র প্রফিট থেকে দেখি। যদি আমার সুপিরিয়র প্রফিট চাই, হ্যাঁ আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা লাগবে। আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা যদি আমি করতে চাই, তখন আমার স্ট্র্যাটেজিটা নিতে হবে আগে। হ্যাঁ, এটার মার্কেটের ভ্যালু কিরকম সেটা। আর মার্কেটিং স্ট্র্যাটেজিটা যখন আমি নিব, আগে আমার দেখতে হবে আমার ক্যাপাবিলিটিটা কিরকম। হ্যাঁ, আমার কতটুকু ওয়েট আছে আমি সেটা নেওয়ার জন্য, তাই না? তো সেটা দেখতে হলে আমার দেখতে হবে আমার রিসোর্সটা দেখতে হবে, আমার এমপ্লয়ীদের রিসোর্স গুলো আমার নিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার সম্ভবত। আচ্ছা, এই পর্যন্ত যেগুলো বললাম, কারো কি এর ভিতরে কোনো প্রবলেম আছে? না ভাই, সম্পূর্ণ ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন ক্রিয়েট হয় নাই তো? না হইছে? হইলে বলে ফেলেন। না ভাই ঠিক আছে। জি ঠিক আছে ভাই। ওকে। তারপর হচ্ছে ভ্যালু চেইন। ভ্যালু চেইনটা মূলত হচ্ছে চেইন অফ অ্যাক্টিভিটিস। চেইন অফ অ্যাক্টিভিটিস বলতে কি বোঝা যায় একটু বলেন তো? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আকিব ভাই আপনি পারবেন? আপনার তো কিছুটা এটা সম্পর্কে ধারণা আছে বললেন তখন। ভাই আমরা পড়ছি ঠিক আছে, বাট আপনি তো অনেক ডিপলি পড়াচ্ছেন সবকিছু। আমি এটা ডিপলি অনেক পড়াচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক, সিরিয়াসলি? এটা অনেক। এটা আমি হ্যাঁ জাস্ট হ্যাঁ আপনাদের একটা জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি, আমি ডিপলি ভাই পড়াই নাই।
এটা না ডিপলি ডিপলি অনেক। বলতে ভাইয়া ওইটাই আর কি তারপর আপনি হচ্ছে আমাদের আছে, একদম আমরা এমনি বইয়ের উপর পড়ে চলে আপনি গেছি, সবকিছু কভার কিন্তু করতেছেন আপনি একদম। এখানে যখন ছবি করে ইয়া করছেন ওইটা আরো মাথার ভিতর বেশি যাচ্ছে। না এটা ডিপ অনেক আছে ভাই, এটার কোনো এটা ডিপলি কিছুই হয় নাই। এটা আপনি সাপোজ আপনি এটা ডিপে যদি যাইতে চান আর এটার মজা যদি আজকে এখান থেকে নিয়ে যেতে পারেন, আপনি জাস্ট এটার উপরেই বেস করে আপনি অনেক কিছু করতে পারবেন। জাস্ট এটার উপর বেস করে অনেক অনেক কিছু করতেছে। আপনি এটাকে ডিপে মনে করেন, এটা জাস্ট একটা নর্মাল একটা ধারণা দিচ্ছি, মানে এটা ডিপে এখনো আমি ঢুকতে পারি নাই। আপনাদের কি বলবো, এটা ডিপ অনেক ভাই, এটা নিয়ে আমার অবশ্য কাজ করার চিন্তা আছে। তো এটা ইয়া ভ্যালু চেনটা হচ্ছে আপনার মূলত একটার সাথে আর একটা সম্পর্কিত এরকম কিছু। আপনি যখন আপনার কোম্পানি বলেন বা আপনার যে এমপ্লয়িরা আছে বা আপনার প্রত্যেকটা মানে কোম্পানি, তো এক একটা কোম্পানি এক একটা সেক্টর থাকে না? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, এক একটা সেক্টর থাকে না? সেই সেক্টর গুলো একটার সাথে আরেকটা চেইন আকারে থাকে, মানে একটার সাথে একটা সম্পর্কিত, তাই না? ধরেন আজকে প্রোডাকশন সাইডটা যদি কাজ না করে, পরবর্তী সেলস এর ডিপার্টমেন্ট সেটা কিছু করতে পারবে না। বা প্রোডাকশনের আগে যেটা হচ্ছে আপনার যে র মেটেরিয়ালস এর যে ডিপার্টমেন্টটা আছে, যারা র মেটেরিয়ালস গুলো আপনাকে কালেক্ট করে দেয়, হ্যাঁ, সেটা যদি আপনার সেই জিনিসটা না করে, আপনার প্রোডাকশন ম্যানেজমেন্টটা সেটা কিছু করতে পারবে না। তো একটার সাথে আরেকটা সম্পর্কিত এখানটায়। তো এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে সাপোর্ট অ্যাক্টিভিটিস। ওকে, এবার দেখবো প্রাইমারি অ্যাক্টিভিটিস এর কাজগুলো কি আর সাপোর্টের কাজগুলো কি। তো প্রাইমারিতে মূলত হচ্ছে আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন, মার্কেট অ্যান্ড সেলস, কাস্টমার সার্ভিস। আচ্ছা, এখানটা একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি। আচ্ছা, তো এখানটায় আপনার এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রাইমারি সেক্টর। আপনি আপনার কোম্পানির বা আপনি ধরেন আমি আমার আইটি ফার্ম নিয়ে আমি যখন কাজ করব, তখন আমি অবশ্যই আমার সেটা রিসার্চ করব। হ্যাঁ, রিসার্চ করে আমি আমার ল্যাবগুলো আমি ডেভেলপ করব। তো সেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা সেকশন। তারপর প্রোডাকশন, আমাদের আইটি ফার্মের প্রোডাকশন গুলো কি? আমাদের বিভিন্ন সার্ভিস গুলোই তো আমাদের প্রোডাকশন, তাই না? হ্যাঁ, তো আমি আমাদের আমি আমাদের যে কাজগুলো পাচ্ছি আমার ক্লায়েন্ট থেকে, যেগুলো পাচ্ছি আমার কাস্টমার থেকে, যেগুলো পাচ্ছি সেগুলোকে আমার তো করে দিতে হবে, তাই না? হ্যাঁ, আজকে আমি এসি সার্ভিস দিব, আমার তো সেই একটা সাইট বা একটা কাজকে আমাকে তো করে দিতে হবে, এটাই আমার প্রোডাকশনের ভিতরে পড়তেছে। তো তারপরে হচ্ছে মার্কেটিং এন্ড সেলস। হ্যাঁ, আমি আমার সর্বক্ষণ আমি আমার যে প্রোডাকশন বা আমার সার্ভিস গুলো নিয়ে আমি মার্কেটিং করব। হ্যাঁ, এটা যাতে সেল হয়, হ্যাঁ, সেটা নিয়ে কাজ করব। তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ধরেন আমি একদম খুব বড় সড়ো একটা কোম্পানি হয়ে গেছি, সাপোজ ধরেন কাজী আইটির মতো খুব বড় একটা আমার কোম্পানি এখন। তো তারা কি করবে, তারা হচ্ছে আপনার এই রিসার্চ গুলো করতে থাকে। হ্যাঁ, কত ভাবে তারা তাদের কাজগুলোকে ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এটার জন্য একটা সেকশন তারা করে রাখছে কাজী আইটিতে, আইটি ফার্মটায়।
আমি আমার ফার্মে করে রাখছি। তারপর প্রোডাকশন, হ্যাঁ এই কাজগুলো আমার যে সমস্ত ক্লায়েন্ট আছে সেই কাজগুলো করার জন্য আমি একটা প্রোডাকশন সাইট ক্রিয়েট করে রাখছি যে হ্যাঁ এই এমপ্লয়িরা আমার, এরা শুধু সারাদিন এই সার্ভিসগুলো নিয়ে কাজ করবে, এরা শুধু এই সার্ভিসগুলো মানুষকে সে কমপ্লিট করে ফেলবে, যে আপনার অর্ডার গুলো আছে সেগুলো এরা কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ এরা এরা প্রোডাকশনে কাজ করতেছে, সেলস মার্কেটিং এ। হ্যাঁ এরা কাজ করবে যত মার্কেটিং সেকশন গুলোতে আছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন বা বিভিন্ন জায়গায় মার্কেটিং বলেন, যত ভাবে মার্কেটিং আছে এই মার্কেটিং আর সেলস এর কাজটা তারা করবে। কাস্টমার সার্ভিস, হ্যাঁ আমার যারা অলরেডি কাস্টমার আছে তাদের তো একদম একটা সুবিধা অসুবিধা ক্রিয়েট হইতাছে। তারা হয়তো বলবে যে ভাই আপনার যেটা করতেছেন এটা হয় আমার এই প্রবলেম হচ্ছে। সাপোজ ধরেন একটা সাইট কেউ ক্রিয়েট করাইছে আমাকে দিয়ে, এখন তার সাইটটা খুব স্লো কাজ করতেছে, সে অবশ্যই আমাকে এটা নিয়ে বলবে। তো এখন সেটার জন্য একটা সার্ভিসের দরকার আছে না, কাস্টমার সার্ভিসের। কারণ আমি সরাসরি সে আমার কাছে আসতে পারবে না বা আমার প্রোডাকশনের কাছে আসতে পারবে না, তো সে তার জন্য একটা তো কাস্টমার সার্ভিস কেয়ার বা এরকম একটা কিছু আমার ক্রিয়েট করা লাগবে। কারণ সে যদি আমার প্রোডাকশনের কাছে সরাসরি চলে আসে তাহলে আমার যে প্রোডাকশন গুলো হচ্ছে সেক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যালো? জি ভাই বোঝা যাচ্ছে। আচ্ছা, তো সেজন্য আমি কি করলাম, আমি একটা সার্ভিস ক্রিয়েট করলাম, সার্ভিস সেন্টার। সাপোজ বিভিন্ন কোম্পানিগুলোতে আপনি যদি খেয়াল করেন, ইউনিলিভার বলেন বা আপনি প্রত্যেকটা কোম্পানির দেখবেন যে সাপোজ মাম, যদি মাম কোম্পানিতেই দেখেন সেখানটায় দেখবেন গায়ের ভিতরে লেখা আছে সার্ভিস কল সেন্টারের নাম্বার দেওয়া থাকে বা বিভিন্ন সার্ভিস সেন্টার নাম্বার গুলো কিন্তু সেখানটায় দেওয়া থাকে। কেন থাকে? আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি সরাসরি কিন্তু কমপ্লেন, আপনার এটা কিন্তু যে এমডি বা তাদের চেয়ারম্যান বা তার প্রোডাকশন যারা করে তাদেরকে আপনি জানাতে পারবেন না। আপনার একটা সার্ভিস সেন্টার তারা ক্রিয়েট করে রাখছে, আপনি সেখানটায় জানাবেন। বা আপনি যদি ফোন সিম কোম্পানিগুলো দেখেন তারা কিন্তু আলাদা কাস্টমার কেয়ার ক্রিয়েট করে রাখছে না? জিনিসটা এরকমই যে আপনার কাস্টমারদেরকে আপনি স্যাটিসফাইড রাখার জন্য আপনি সেখানে একটা সার্ভিস কাস্টমার কেয়ার ক্রিয়েট করে রাখবেন। এগুলো হচ্ছে মূলত প্রাইমারি সেকশন। তো এই প্রাইমারি সেকশনটাকে আপনার সাপোর্ট দিচ্ছে সাপোর্ট অ্যাক্টিভিটিস এর ভিতর যারা আছে, সেটা হচ্ছে কিরকম ইনফরমেশন সিস্টেম। আপনার ইনফরমেশন সিস্টেমটা কি করতেছে, আপনার এই ইনফরমেশন দিয়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটাকে তারা টিকিয়ে রাখতেছে। হ্যাঁ তারা বিভিন্নভাবে ইনফরমেশন তাদেরকে কালেক্ট করে দিচ্ছে, হ্যাঁ কালেক্ট করে তাকে সাপোর্ট দিচ্ছে। এর মাধ্যমে সে তার প্রবলেম গুলোকে বা তার যে ভবিষ্যতে যে কাজগুলো করবে সেগুলো সে আরো ডেভেলপ করতে পারবে। বুঝা গেছে? তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট। ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট কি করতেছে, তাকে বিভিন্ন প্রোডাকশন ম্যানেজমেন্টকে সে এখানে হেল্প করতেছে। প্রোডাকশন ম্যানেজমেন্টকে সে এখানে কিভাবে হেল্প করতেছে, সেখানে সে প্রোডাকশনের জন্য সে র মেটেরিয়ালস গুলো কালেক্ট করে দিচ্ছে, তাই না? ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট যদি সেটা কালেক্ট করে এনে দেয় তবেই তো প্রোডাকশনটা হবে। তো সেক্ষেত্রে এখানে সাপোর্ট দিচ্ছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট প্রোডাকশনকে। তারপরে হচ্ছে সেলস এন্ড মার্কেটিং আর কাস্টমার সার্ভিস, এটাকে আপনার সাপোর্ট দিচ্ছে হিউম্যান রিসোর্স। আপনি সেলস এন্ড মার্কেটিং এর এই কাজগুলো করার জন্য আপনার হিউম্যান রিসোর্সের দরকার আছে, আপনার মানুষের দরকার আছে, দক্ষ কারিগরের দরকার আছে এক্ষেত্রে, বা দক্ষ লোকের দরকার আছে এক্ষেত্রে। আপনি যদি ভালো মার্কেটিংটা না করতে পারেন তাহলে তো হচ্ছে না। তো এখানটায় আপনার সাপোর্ট দিচ্ছে হিউম্যান রিসোর্স সেক্টরটা। আর এই পুরো সেক্টরটাকে আবার সাপোর্ট মোটামুটি ভাবে সাপোর্ট দিচ্ছে কিন্তু আবার আপনার ইনফরমেশন সেক্টরটা। হ্যাঁ প্রত্যেককেই কিন্তু সে কোনো না কোনো ভাবে ইনফরমেশন দিচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি মানে এটাই মূলত হচ্ছে চেন অফ মার্কেটিং এর কাজ, বা সরি চেন আপনার ভ্যালু চেনের কাজ। তো ভ্যালু চেনটা কি বুঝা গেছে? ভ্যালু চেনটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া ঠিক আছে।
দাদার কোনো না কোয়েশ্চেন? ভাইয়া, শক্তিদার কোনো কোয়েশ্চেন আছে? শক্তিদা কই, দেখি না তো। হ্যাঁ, প্রোডাকশনের আগে এই যে R&D টা যেন কি? এটা Research হচ্ছে and development. রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। ও আচ্ছা, ঠিক আছে। ভাই ওইটা তো ইনফরমেশন সিস্টেমে তো পড়তেছে মনে হয়, রিসার্চ এন্ড জি ডেভেলপমেন্ট। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন সিস্টেমে তো হলে হচ্ছে মনে হয়। মানে ইনফরমেশনের ভিতরে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা তো পড়তেছে মনে হয়। পড়তেছে। না পড়তেছে বলতেছে ইনফরমেশনটা লাগতেছে না, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটাকে। আচ্ছা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটাকেই তো ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশন সিস্টেমটা। আচ্ছা আচ্ছা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা সেক্টর আমার, এটাকে ইনফরমেশন দিচ্ছি ইনফরমেশন সেক্টরটা। আচ্ছা বোঝা গেছে? জি ভাই। আর কারো কোনো কোশ্চেন? এর ভিতরে যেগুলো হয়েছে এগুলো কারো কোনো প্রবলেম নাই তো? দেখেন কিন্তু ডিস্টিংটিভটা বলবেন আবার এটা না কে হোসাইন ভাই নাকি? আজকে তো জি লেট ভাই। কেন ভাই? ভাই ইলেকট্রিসিটি প্রবলেম। ও, আপনি শুনছিলেন এটা? আমি এখান থেকে আপনার সাথে জয়েন করছি। মানে এইখান থেকে জয়েন করছেন? আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে রিপিট করব এটা। আচ্ছা তারপরে হচ্ছে বিল্ডিং ব্লকস। তো বিল্ডিং ব্লকস এর ভিতর যেটা হচ্ছে আপনার সুপিরিয়র কাস্টমার, না সুপিরিয়র কোয়ালিটি, আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এটা হচ্ছে আপনার ভালো হতে হবে। হ্যাঁ, আপনার সর্বোচ্চ ভালো প্রোডাক্ট আপনার দিতে হবে সর্বোচ্চ কম খরচের ভিতরে। আপনি যতটা কম খরচের ভিতরে আপনি আপনার প্রোডাক্টটাকে যত ভালোভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি আপনি ভালো একটা প্রোডাক্ট যদি আপনি না দিতে পারেন তাহলে তো আপনার জন্য একটা ভালো একটা মার্কেট ভ্যালু আপনি ক্রিয়েট করতে পারবেন না, সেখানটায় আপনি ভালো মার্কেটে একটা টিকে থাকতে পারবেন না, তাই না? হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার সুপিরিয়র কাস্টমার রেসপন্সিভ। তো এখানটায় হচ্ছে আপনার কাস্টমারে, আমাদের মার্কেটিং এর মেন যেটাই, হ্যাঁ, আমাদের কাস্টমার স্যাটিসফাইড রাখতে হবে। আমাদের কাস্টমার যাতে আমাদের বিরুদ্ধে কখনোই কমপ্লেন না করতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে কিনা? জি। তো এটা আপনি মাথায় রাখবেন যে আপনার কাস্টমারের যাতে আপনার কখনোই অসন্তুষ্ট না হয়। হ্যাঁ, কাস্টমার যতই ইয়ে হোক না কেন, আপনি চিন্তা রাখতে হবে যে আমার প্রোডাক্টের কোয়ালিটির মাধ্যমে আপনি সেটা যেন সন্তুষ্ট রাখতে পারেন। ওকে। তারপর ইনোভেশন, সুপিরিয়র ইনোভেশন। এটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের বা আপনার যে স্কিল বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটার আপনি প্রত্যেক বছর সেটার কিছু নতুনত্ব জিনিস নিয়ে আসবেন। ঠিক আছে? মানে আপডেট। হ্যাঁ, নতুনত্ব কিরকম নিয়ে আসবেন? আপনি ধরেন এখানটায় আপনার কাস্টমারদের যে খারাপ দিক, না সরি, এখানটা হচ্ছে আপনার প্রত্যেক সময় আপনি লাক্স দেখেন না? লাক্সে দেখেন প্রত্যেক বছর আপনার ওরা কিন্তু তাদের সাবানগুলোকে কিন্তু বারবার চেঞ্জ করতেছে না? ফেয়ার এন্ড লাভলি আপনার নাম চেঞ্জ করতেছে নাকি? হ্যাঁ, ফেয়ার এন্ড লাভলি মানগুলো বারবার ওরা চেঞ্জ করতেছে না? এই যে ওরা যে ওদের প্রোডাক্টের যে বারবার এক এক সময় এক একটা জিনিস ওরা অ্যাড করতেছে তাদের প্রোডাক্টটাতে, এটাই হচ্ছে ইনোভেশন। হ্যাঁ, কখনো দেখতেছেন যে প্রোডাক্টে মানে এটা একটু হালকা কালারটা একটু ডিপ আসতেছে, বা এটার ভিতরে একটু কিছু স্টেপ আপনার বিভিন্ন জেল টাইপের আসতেছে। এই যে আপনার প্রোডাক্টের এরকম চেঞ্জ যে তারা নিয়ে আসতেছে, এটার মাধ্যমে মানুষের ভিতরে একটা আকর্ষণ তারা সৃষ্টি করতেছে, তার কাস্টমারদের ভিতরে একটা আকর্ষণ। হ্যাঁ, ও তো মনে হয় একটু ভালো কিছু নিয়ে আসছে এখানটায়। আপনি আজকে সাপোজ কক্স সাবানের দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি একটু জেড
যে কোম্পানিটা, যেটার নাম তো এখানে আমরা সবাই জানি। হ্যাঁ, এদের কথা যদি আপনি চিন্তা করেন, তারা কি তাদের প্রোডাক্টের কোনো ইনোভেশন নিয়ে আসছে? এখনো পর্যন্ত কিন্তু পাউডারের যদি দিকে আপনি যান, বাংলাদেশে সবচেয়ে ভালো পাউডারের মানের ভিতরে যদি আপনি পাউডারটা দেখেন, সেটা হচ্ছে আপনার জেট। এখনো পর্যন্ত জেট সেই মার্কেটটা ধরে রাখছে, বাট জেট এখন কয়জন ইউজ করে? না, যেটা এখন গত কেউ 10 বছরে কেউ ইউজ করছেন আপনারা? না। যে ওই জেট পাউডারটা ইউজ করা হয় এখন কই বলেন তো? ওই বিয়ে বাড়িতে হান্ডি পাতি দেওয়ার জন্য, তাই না? তো আর রিনটাকে রিন মানে দাদা যদি বাজারে যান, আগেই বলেন রিনটা দেন, নাহলে হুইলটা দেন। রিনটা ভাই ব্র্যান্ড নাকি আর গিয়া হয়ে গেছে। হ্যাঁ, না ব্র্যান্ড তো ওইটা, আপনি জেটও একটা ব্র্যান্ড, রিনও একটা ব্র্যান্ড, বাট রিনটা কেন আপনার এখনো পর্যন্ত মার্কেটে টিকে আছে আর জেটটা কেন পড়ে গেছে? এটা তো একটা দেখার বিষয় না? যেটা আগে যে স্ট্র্যাটেজি ছিল ওটাতেই আছে, যেটা আর চেঞ্জ হয়নি। জেট আর তার কোনো মানে তার প্রোডাক্টের, জি জেটটা কি? জেট পাউডারের নাম শুনেন নাই? না, শুনে নাই মনে হয়। হাই হাই, কি বলেন? ক্যামেলিয়া সাবানের নাম শুনছেন? না। কক্সো সাবান? কক্সো না। কি ভাই, আপনার জন্ম কত সালে ভাই? না ঠিক আছে, এগুলো ওর আগে। শরীফ ভাই, এটা কে জিজ্ঞাসা করছে? তাজবির। ও আচ্ছা, তাজবিরের জন্ম কত সালে ভাই? আমার 2000 এর প্রথম দিকে আর কি, সরি 2001 এর প্রথম দিকে। 2001 এর প্রথম দিকে? তাহলে ঠিক আছে, তাইলে আপনি জানবেন কই থেকে। তো মানে ওই সময় এই অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো খুব চলছিল, ক্যামেলিয়া সাবান বলেন, কক্সো সাবান বলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে জেট, এগুলো তখন প্রচুর চলছিল। এখনো পর্যন্ত যদি আপনি বাসায় যদি বলেন যে এরকম, হ্যাঁ দেখবেন আন্টি আঙ্কেল পুরো একদম সেই একটা ফিলিংসে চলে গেছে। হ্যাঁ রে, সে কি সাবান আছিল যে কক্সো সাবান ছাড়া তো মনে করেন যে বিয়েই হয়নি, অনেকে বিয়ে ভেঙে গেছে কক্সো সাবান আনে এদিকে, এই রেকর্ড আছে। জিজ্ঞাসা করেন দাদারে, দাদা নিয়ে গেছে কিনা। তো যাই হোক, এরকম ছিল তখন, বাট এখন সেই সাবানগুলা কই, এখন সেই জিনিসগুলো কই? এই যে এই 3টা প্রোডাক্টের নাম বললাম, এই 3টা প্রোডাক্টের একটা প্রোডাক্টও আপনার তাদের যে ইনোভেশন যে রুলসটা আছে তারা কেউ ফলো করেনি। তারা এখনো পর্যন্ত স্টিল নাও এখনো পর্যন্ত তাদের প্রোডাক্টের কোনো চেঞ্জ তারা নিয়ে আসে নাই, যার কারণে। বাট আপনি দেখেন রিন এই বছর, আমি দেখছি রিন এই বছরই সে তার প্রোডাক্টটাকে 2বার আপনার চেঞ্জ করছে এই বছর। আজকে 6 মাস চলতেছে, এই 6 মাসের ভিতরে রিন তার প্রোডাক্টটাকে 2বার চেঞ্জ করে ফেলছে। এই 2বার যে তার প্রোডাক্টটাকে সে চেঞ্জ করলো, হ্যাঁ, সে বুঝাইছিল কি আপনার এই তারা প্রোডাক্টকে ভালো থেকে ভালো করে ফেলতেছে তারা, তা আরো চেঞ্জ করে ফেলতেছে, তাই না? কিন্তু হয়তো কিছুটা তাদের মানে চেঞ্জ আনছে, বাট আমি যে একটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, আমি আমার প্রোডাক্টের যখন আমি কোনো জিনিস চেঞ্জ আনবো, আমার প্রোডাক্টের তো প্রত্যেকটা প্রোডাক্টের একটা মেইন একটা ইয়ে থাকে, ফর্মুলা থাকে বা মেইন একটা জিনিস থাকে, সেটা যাতে আমার চেঞ্জ না হয়। আপনার প্রত্যেকটা সার্ভিসের তো একটা মেইন একটা গোল থাকে, বা আপনি তো একটা মেইন একটা আপনার পয়েন্ট থাকে যে হ্যাঁ এটাই আপনার ভালো থাকে না? হ্যাঁ, এই জিনিসটা যাতে চেঞ্জ না হয়, এই জিনিসটাকে চেঞ্জ না করে আপনি আপনার কাজটা করবেন, তাই তো। যে জিনিসটা একটু ভালোভাবে দেখা যায় যে আপনি যদি আইফোনের দিকে আপনি খেয়াল করেন, আইফোনের সব থেকে ভালো কি তাদের সিকিউরিটি। হ্যাঁ, এখন যদি আইফোন 11 প্রো দিকে যদি আপনি তাকান, তাদের কিন্তু যে গরিলা ডিসপ্লে ব্যাপারটা তারা নিয়ে আসছে, সেটা কিন্তু খুবই ভালো করছে। এটা নিয়ে আপনারা যদি রিভিউ দেখেন ইউটিউবে দেখবেন, হ্যাঁ তাদের গরিলা ডিসপ্লে এটা প্রচুর ভালো করছে, প্রায় নোকিয়া সেম তারা নিয়ে আসছে গরিলা ডিসপ্লে। তো তারা কি করছে, তারা এই কাজটা করার জন্য
অবশ্যই তাদের সিকিউরিটিটার দিক থেকে তারা ঠিক রাখছে, তারা সিকিউরিটির দিকটা তারা কোনো কম্প্রোমাইজ করে নাই, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সিটা হচ্ছে আপনার, আচ্ছা একটু আমি একটু একটা মিনিট হোল্ড করেন, আমি একটু আসতেছি, আমি একটু কল করছে তো একটু আসতেছি, কিছু মনে করেন না। ওকে, হ্যালো, জি দাদা। ক্লাস কি বন্ধ নাকি? না, এই বাইরে একটা কল আসছে যে। ও আচ্ছা। শরীরের কি অবস্থা আজহার ভাই? আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কিন্তু আম্মুর জ্বরটা কমতেছে না আর কি। ভাই গরম পানির ভাব নেন ভাই। আম্মুর অবস্থা এখনো মানে উন্নত হয়নি আর কি। আম্মুর জ্বরটা কমতেছে না, যে ওষুধ খাচ্ছে, অবশ্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এমনি কারো তো শ্বাসকষ্ট নাই? না, ওটা নাই। তাইলে ঠিক আছে, তাহলে ভালো হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা শ্বাসকষ্ট দেখা দিলে। আব্বু মোটামুটি সুস্থ, আম্মু আর কি, আমি সুস্থ আছি মোটামুটি। জাস্ট ওই গ্রানটা পাচ্ছি না ঠিক মতো, এটা আর কি আমার। হ্যাঁ, ওইটা ঠিক আছে, গান না হলে এটা করোনা কনফার্ম। আপনি ট্রিটমেন্ট নেন ভালো করে। মানুষ করোনাতে মরে না, যেগুলো এসএমএস এর ভিতরে সারাদিন থাকে এগুলো মরে। এটা জেনারেলাইজ হয়ে গেছে। আমি এখন আমার বিল্ডিং এর আশেপাশে সারাদিন পোলাপাইন কাজ করে, রিক্সা চালায়, দিন মজুর, এখন দেই নাই কেউ অসুস্থ হইতে, এরা সবাই সারাদিন বাইরে বাইরে থাকে। হ্যাঁ দাদা আমি আপনার সাথে একমত। মানে এই বিষয়টা দেখলাম যে কি, যারা মনে করেন আমরা কত সেফটি নিচ্ছি, হ্যাঁ, কিন্তু যারা দিন মজুর কাজ করতে তারা কি ধরনের সেফটি নিচ্ছে, কিন্তু তাদের হচ্ছে না। না, হচ্ছে না তো। না, এটা হলো আপনার ব্যায়ামের উপর আর কি, যারা ব্যায়াম করে ওদের জ্ঞান নাই। না না, এসব তো ইমিউনি সিস্টেম ভালো, ইমিউনি সিস্টেম ভালো। আর আমরা তো বাঙালি দাদা, হ্যাঁ, ভালো বালিকাই, তারপর আপনার সবকিছু থেকে বাঁচি আছি।
এটা আর কি, আমাদের ভিতরে তো ভাইরাসের ফ্যাক্টরি আছে। হ্যাঁ ওইটা একটা ভিডিও বের করছিল। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, যে এতটুক মানে যেগুলো বললাম এতক্ষণ আমি, যে আপনার প্রথমে ছিল আমাদের যেগুলো একদম স্ট্রেট মানে যা বলে আসলাম সেগুলো তো সবার ক্লিয়ার? জি ভাইয়া। বা এরপরে যে বিল্ডিং এর এখন যেহেতু ওগুলো বললাম সেগুলো তো ক্লিয়ার? বিল্ডিং ব্লক এটা আর একটু বলেন। জি এইটা আরেকটু বলেন। আচ্ছা, বিল্ডিং ব্লকস এটা আরেকটু বলবো, বাট লাস্টে একটা পার্ট আছে এফিশিয়েন্সি। তো এটা হচ্ছে আপনার যতটা কম খরচে, হ্যাঁ আপনি যতটা কম খরচে বা যতটা কম আপনি, হ্যালো হ্যাঁ ভাইয়া। হ্যাঁ সবার মাইক্রোফোনটা একটু মিউট রাখেন আপাতত, যদি কোয়েশ্চেন থাকে তখন মাইক্রোফোনটা অন করবেন, বা আমি যদি কিছু জিজ্ঞাসা করি তখন করবেন। তো এফিশিয়েন্সিটা হচ্ছে আপনার কতটা কম খরচে বা কতটা কম আপনি বলতে পারেন যে আপনার শ্রমিক ইউজ করে বা আপনার এমপ্লয়ীদের ইউজ করে কতটা কম, বা কতটা কম আপনি ম্যাটেরিয়ালস ইউজ করে আপনি সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা দিতে পারছেন, সর্বোচ্চ মুনাফাটা করতে পারতেছেন। সাপোজ আপনি এখানটায় ধরেন আপনার একটা কর্মী বা আপনার একটা, আপনি ধরেন একটা ফ্যাক্টরি আছে আপনার, আপনি সেখানটায় আগে ধরেন এখন আচ্ছা চালের মিল তো আপনারা দেখছেন মনে হয় আপনাদের চিটং এ, অটোরাইস মিল দেখছেন না চিটং এ? হ্যালো, হ্যাঁ ভাই দেখছি। হ্যাঁ দেখছেন তো। তো অটোরাইস মিল গুলো বা এই যে চালের মিল গুলোতে আগে কি হইতো, আগে আপনার এগুলো সব আপনার আগে মানুষ সিদ্ধ করতো, সিদ্ধ করে তারপর সেগুলো মানুষই আবার ইয়ে করতো না, তারপরে সেগুলো আপনার মেশিনে ভাঙতো। কিন্তু এখন কি করে, এখন তো আপনার আপনার ধান যেভাবে আছে সে একবারে ঢুকায়া দেয় মেশিনে, একদম আপনার পুরো চাল হয়ে বের হয়ে যায়, তাই না? অটো রাইস মিল গুলো তো এখন প্রত্যেকটা রাইস মিল গুলো তো এখন এরকমই করে ফেলছে, অটো করে ফেলছে। এটা কেন করছে? এটা তারা করছে এই জন্য যে হ্যাঁ তাদের আপনার মানুষের এখানটায় যে খরচটা হইতো, তারা দেখতেছে সেই খরচটা থেকে তার এখানে যদি মেশিন ইউজ করে, হ্যাঁ সেখানে তাদের আরো প্রফিট বেশি হচ্ছে, তাদের মানে একটা সুযোগ ক্রিয়েট হচ্ছে, বা তারা যে পরিমাণ আপনার ইলেকট্রিসিটি বিল দিবে বা গ্যাস বিল দিবে, সেখানে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে তার থেকে বেশি খরচ হচ্ছে যদি সে মানুষ দিয়ে কাজগুলো করায়। তো সে কি করলো, সে আপনার অটোরাইস মেল করে ফেললো, বা তারপরে দেখা যাচ্ছে এখান থেকে সে সর্বোচ্চ পরিমাণ সে আপনার মানে মানুষ যেগুলো করতে পারতেছে 10 জন মানুষ দিয়ে আমি যেটা করতে পারছি সেটা আমি একটা মেশিন দিয়ে তার থেকে বেশি করতে পারতেছি। তো এই জিনিসটা হচ্ছে এটাই যে এফিশিয়েন্সি, আপনি কতটা কম খরচে বা কতটা কম মানুষ দিয়ে কাজ করে, মানুষকে বেশি দিয়ে মানুষ দিয়ে কাজ করে আপনি বেশি আউটপুটটা নিয়ে আসতে পারবেন। বুঝা গেছে? সাপোজ ধরেন এখানে আপনারা আমি যে একটা আইটি ফার্ম ক্রিয়েট করব, সেখানে আমার ধরেন কন্টেন্ট রাইটার থাকবে, আমাদের আরো যারা থাকবে, মূলত কন্টেন্ট রাইটারদের ক্ষেত্রে এটা ভালো যায়। তো তাদেরকে আমি বললাম হ্যাঁ তুমি আমার কন্টেন্ট গুলো লিখবে, আমার কন্টেন্ট গুলো তুমি লেখার পাশাপাশি আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি আউটবাউন্ড লিঙ্ক যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করবে, সেগুলো নিয়ে তুমি প্র্যাকটিস করবা। তুমি যদি তুমি মাসে 3-4টা আউটবাউন্ড ভালো লিঙ্ক করতে পারো, তাহলে পার লিঙ্কের জন্য তুমি $10 এক্সট্রা পাবা। এক্সট্রা আমি তাকে $10 দিয়ে দিব। এটা আমি তাকে একটা ভালো একটা ইয়ে দিলাম, হ্যাঁ যে এটা তাকে একটা প্রেষণা বলা যায়, যারা এখানে ইয়ে আছেন তারা প্রেষণা বুঝবেন। তো তাদেরকে আমি পাম্পিং হ্যাঁ, তো তাদেরকে যদি আমি সেটা দেই, তো তখন সে কি করলো, সে কাজটা করলো। এক্ষেত্রে আমার কি লাভটা হইলো,
এক্ষেত্রে আমার লাভটা হইতেছে আমি সেখানে হয়তো তাকে $10 এক্সট্রা দিচ্ছি, বাট আমি সেখান থেকে তো $100 তো পাচ্ছি বা তার থেকে বেশি পাচ্ছি, তাই না? সে যদি এক জায়গায় ব্যাকলিং করে, সেখানে যদি আপনার ভালো ব্যাকলিং করতে পারে, ভালো একটা সাইটে ব্যাকলিং করতে পারে, সেখান থেকে যদি আমি মাসে যদি 2 থেকে 2,500 ট্রাফিক বা তার বেশি ট্রাফিক পাই, আমার জন্য সেটা ভালো না? অবশ্যই ভালো। তো এইটাই হচ্ছে মূলত আপনার কাজ এই সেক্টরটাতে। বোঝা গেছে? এই এফিসিয়েন্সিতে আপনি কতটা কম খরচে কতটা বেশি মুনাফা অর্জন করতে পারবেন। ওকে, হ্যাঁ। তো বিল্ডিং ব্লক নিয়ে কার যেন প্রবলেম ছিল? আমার ভাইয়া, বুঝছি ভাইয়া। আচ্ছা দাদা হ্যালো লিখলেন, দাদা কি শুনতে পাচ্ছেন না? পাচ্ছি, এটা ওই যে আরো আগে লিখছিলাম আপনার একটা মেসেজ ছিল, ওইটা দেখতে পাচ্ছেন এর জন্য লিখছিলাম। আমার মেসেজ ছিল বলতে ওই কম্পিউটারের কনফিগারেশনটা পাঠাইছিলেন যে, হ্যাঁ ওই মেসেজটা ওখানে ছিল, এখন দেখি আর খুঁজে পাই না। ও আচ্ছা, চ্যাট বক্সে এটা একটু ক্লিয়ার হয়ে যায় সম্ভবত। হ্যাঁ ওইটা লাগবে আবার? হ্যাঁ আমি সেভ করছিলাম একটা আচ্ছা আমি ফাইল। আবার দিব না আপনাকে, তো আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিব না। তো যেটা হচ্ছে, হ্যাঁ বিল্ডিং ব্লকসটা হচ্ছে আপনার প্রথমে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো রাখতে হবে। আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা যদি ভালো রাখেন, তাহলে তো আপনার সেখানটায় ক্লায়েন্ট মানে ভালো একটা প্রফিট সেখান থেকে নিয়ে আসতে পারবেন, তাই না? কিছু কিছু কোম্পানি দেখবেন তাদের একটাই ইয়া থাকে যে হ্যাঁ, বা কোম্পানি যদি সেটা নাও বলে, ক্লায়েন্ট বা যারা কাস্টমার তাদের ভিতরে একটা জিনিস থাকে যে হ্যাঁ উনি বেশি নেয় বাট ওনার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো। বলেন না আপনারা? আজকে সাপোজ যদি আপনি যদি বাটা অ্যাপেক্স এর দিকে আপনারা যদি তাকান, আপনারা এটা বলবেন যে হ্যাঁ বাটা অ্যাপেক্স ওদের বা বে লোটো ওদের প্রোডাক্ট প্রাইস অনেক হাই, আজকে কেউ একজন বললেন। পরবর্তীতে দেখা গেল আরেকজন বলতেছেন হ্যাঁ ওদের প্রাইসটা হাই বাট ওদের কোয়ালিটি গুলো ভালো, ওদের জুতার কোয়ালিটিটা ভালো, ওদের জুতো দেখা যায় একটা নিলে আপনার 10 বছর আর কিনা লাগে না। হ্যাঁ এরকম। এটা লস না? কার লস? এদের জন্য লস না? আপনি কি মনে করেন আপনি একটা জুতা 10 বছর আপনি পরবেন? এখন অন্তত এই আপনার 2020 এসে মানুষের মানে শপিং এর দিকে কতটা ঝোঁক বাড়ছে আপনি জানেন? আগে দেখা যাইতো, আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যাইতো কি আপনার বেশিরভাগ ঈদের শপিং গুলো কখন করতো মানুষ? ঈদেই করতো, মানে শপিং গুলো মানুষ কখন করতো? রোজার ঈদে করতো, পুজোতে করতো, তাই না? হ্যাঁ দুর্গাপুজোতে করতো, যারা আপনার ইয়েতে আছেন তো দুর্গাপুজোতে করতো, আর হচ্ছে আপনার ইয়ে আমার রমজান ঈদে করতো। এছাড়া কি আর কেউ শপিং করতো? কেউ বলতে পারবেন শপিং খুব একটা করছেন? বলতে পারবেন না। যদি করেন ভাই আপনারা তাইলে খুব তখন থেকে আপডেট, বাট আমরা করতাম না বা আমি দেখি না কেউ করছে। বাট এখন এক একটা অকেশন হইলেই আগে শপিং করতে হবে। অকেশন ছাড়াও এখন শপিং একটা ফ্যাশন, আর অকেশন ছাড়াও একটা শপিং ফ্যাশন হয়ে গেছে। ইভেন আমি এরকমও দেখছি যে আপনার যে নির্বাচন আসছিল, ঠিক আছে, এই নির্বাচনে সে ভোট দিতে যাবে সেজন্য তার ড্রেস লাগবে। চিন্তা করা যায়? তো আপনি তো চিন্তা করেন, বা আপনি যখন আরেকটা জিনিস যে প্রত্যেকটা প্রতিনিয়ত কিন্তু মানুষ কোম্পানিগুলো তার প্রোডাক্টের কিন্তু এক একটা চেঞ্জ আনতেছে, নতুনত্ব কিন্তু নিয়ে আনতেছে না? তো নতুন যে জিনিসটা নিয়ে আসতেছে আপনি কি সেই নতুনটা নিবেন না পুরানটা নিয়ে বসে থাকবেন? নতুনটা। তো আপনি যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো রাখেন, যতই আপনি প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখেন, আপনি 10 বছর আপনার প্রোডাক্ট টিকবে, আপনি সেই গ্যারান্টিও দিলেন, বাট
আপনার সেই জিনিসটা যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন তখন তো সেটা আর থাকলো না। তো আপনার কোয়ালিটি ভালো রাখলে তো আপনার তো কোনো প্রবলেম নাই, আপনার তো সেখানে লস হচ্ছে না। তারপরে হচ্ছে আপনার কাস্টমার স্যাটিসফাইড। তো আপনি যে ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনি যখন দিচ্ছেন তখন আপনার কাস্টমাররা সেখানটায় আপনার স্যাটিসফাইড হচ্ছে। বা আপনি একটা জিনিস আপনার প্রত্যেকটা মার্কেটিং এর বলেন বা একটা বিজনেসের প্রত্যেকটা মূল মন্ত্র হচ্ছে আপনার কাস্টমারের স্যাটিসফাইড রাখা। কাস্টমার যাতে ভালো রেসপন্স করে বা আপনার সম্পর্কে একটা ভালো ধারণা রাখে, সেই জিনিসটা আপনার রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি প্রোডাক্টে কোনোভাবে খারাপও হয়ে যায় সেটাকে দ্রুত রিকভারের মাধ্যমে যাতে আপনার কাস্টমার আপনার দিকে একটা পজিটিভ ধারণা নিয়ে আসে। হ্যাঁ, তো কাস্টমার রেসপন্সিভ এই জিনিসটা আপনাকে বজায় রাখতে হবে। তো তারপরে হচ্ছে ইনোভেশন। ইনোভেশনটা কি? ইনোভেশনটা হচ্ছে আপনার প্রতিনিয়ত আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা চেঞ্জ করে আনতে হবে কিছুটা, আপনার প্রোডাক্টের কিছু ভেরিয়েশন নিয়ে আসতে হবে, আপনার প্রোডাক্টের মানে কিছু নতুন করে অ্যাড করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার ইনোভেশনের কাজ। এটা যদি আপনি করতে পারেন আপনার দেখবেন যে আপনার যে যারা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি হয়তো আজকে দেখেন Xiaomi ফোনটা কেন মার্কেটে টিকে আছে, তারা প্রতিনিয়ত তাদের প্রোডাক্টের চেঞ্জ আনতেছে। হ্যাঁ, 6 মাসে তারা দেখেন এই বছর তারা কতগুলো ফোন বের করে ফেলছে একসাথে। আর সনি তারা গত 5 বছরে কয়টা ফোন বের করছে, নোকিয়া গত 5 বছরে কয়টা ফোন বের করছে, আর Xiaomi গত 6 মাসে কয়টা ফোন বের করছে। এক একটার ডিসঅ্যাডভান্টেজ এক এক রকম। হ্যাঁ, তো তার কারণটা কি? তারা এখানটায় তাদের প্রোডাক্টের ভেরিয়েন্ট গুলো নিয়ে আসতেছে। হ্যাঁ, তাদের এই প্রোডাক্ট গুলো তারা মানুষকে বুঝাচ্ছে যে 4 GB র্যামের জায়গায় তারা 6 GB র্যাম দিয়েছে। ওয়াও, অনেক কিছু দিয়ে ফেলাইছে এখানটায়। হ্যাঁ, তো এইরকম নতুন কিছু এক্সট্রা কিছু দেওয়ার বা এক্সট্রা কিছু সেখান থেকে পাওয়ার, মানুষকে এক্সট্রা কোনো কিছু দিয়ে আকর্ষণ করানো, হ্যাঁ, বা কোনো কিছু কালার চেঞ্জ করে মানুষকে আকর্ষণ করানো, এরকম জিনিসগুলোই হচ্ছে মূলত ইনোভেশনের কাজ। তারপর হচ্ছে এফিসিয়েন্সি। এখানটায় আপনার কাস্টমারকে আপনি এখানটায় হচ্ছে আপনার কতটা কম এমপ্লয়ি ইউজ করে, কতটা কম আপনার খরচ করে আপনি সর্বোচ্চ মুনাফাটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনার এখানে কাজ। আপনি কতটা কম স্যালারি বলতে পারেন বা কতটা কম আপনি সেখানটায় মানুষ ইউজ করে আপনি বেশি আপনার প্রফিটটা নিয়ে আসবেন, এটা হচ্ছে আপনার এফিসিয়েন্সির কাজ। এই হচ্ছে মূলত আপনার আমাদের এই প্রত্যেকটাই হচ্ছে আপনার এই ইন্টারনাল এই স্ট্রেংথ আর উইকনেসের ভিতর চলে আসছে। বুঝা গেছে? এই যে আপনার এতক্ষণ বললাম যে কি এই তিনটা জিনিসই কিন্তু এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের ভিতর পড়তেছে। আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিসে পড়তেছে? আপনার ইন্টারনাল যে স্ট্রেংথ আর উইকনেসের ভিতর পড়তেছে। আর এই প্ল্যান গুলো আমি যখন করতে পারবো, এই প্ল্যান গুলো যখন আমি আমার যে এই রিসার্চটা বা অ্যানালাইসিসটা আমি যখন করতে পারবো, তখন আমি একটা ভালো আইডিয়া নিতে পারবো। হ্যাঁ, আমার পরবর্তী স্টেপ গুলো আমি কি নিতে পারি সেটা বা সেরকম একটা বা আমার স্টেপটা কি হইতে পারে এরকম একটা আইডিয়া আমি সেখান থেকে ক্রিয়েট করতে পারবো না? হ্যালো। হ্যাঁ, সেখান থেকে সেই আইডিয়াটা আমি নেওয়ার পরে আমি কি করব, সেটার উপর একটা অ্যাকশন নিব। হ্যাঁ, আমি এই যে কাজগুলো করলাম, হ্যাঁ, এই যে এগুলো আমি করলাম, এগুলো করার মাধ্যমে আমার কি হইলো, আমার কোম্পানির জন্য বা আমার যে ফার্মটা হবে আমি সেটার জন্য একটা আমি দেখতে পারতেছি না যে এখানটা আমার কি করা লাগতে পারে, পাচ্ছি কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমি কিভাবে আমার খরচটাকে কমায় আনতে পারি,
সাপোজ একটা জিনিস আমরা এখানটায় সবাই একটা জিনিস আমরা দেখি যে আমরা এইচডিএফ টুলসটা যদি আমরা আমাদের পারপাস থেকে চিন্তা করি, এইচডিএফ টুলসটা আমরা ভাবি যে এটা অনেক খরচ, এটা অনেক প্রাইস, এত হাই প্রাইসেস। বাট আপনি যখন এটা কমার্শিয়াল ওয়েতে নিয়ে আসবেন, এটা সব থেকে কম খরচ। আর এই একটা টুলস ইউজ করলে বাকি হয়তো আপনার অনেকগুলো টুলস ইউজ করা লাগবে না। আরেকটা ইউজ করতে হইতে পারে যখন সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড প্ল্যানার পেড টুলসটা। এই দুইটা টুলস ইউজ করলে দেখবেন আপনার অন্য যে টুলস গুলো আছে সেগুলো আর ইউজ করা লাগবে না। কেন লাগবে না? এই টুলস দুইটার ভিতরে আপনি সব পেয়ে যাচ্ছেন। কিওয়ার্ড রিসার্চ পাচ্ছেন, কম্পিউটার অ্যানালাইসিস পাচ্ছেন, ব্যাকলিংক অ্যানালাইসিস পাচ্ছেন, এভরিথিং আপনি পাচ্ছেন এখানটায়। অডিট করতে পারতেছেন, কোনো কিছু নাই। কিন্তু আমরা এতদিন কি করলাম? এতদিন আমরা যেগুলো করছি, আমরা আপনার কিওয়ার্ড রিসার্চ একটাতে করছি, আমরা কম্পিউটার অ্যানালাইসিস একটাতে করছি, আমরা অডিট একটাতে করছি। তো এখানটায় আমরা 3টা জিনিস আমরা ইউজ করছি, 3-4টা জিনিস আমরা এখানটা ইউজ করছি। তো আমরা সেগুলো পেড ইউজ করতাম, বা আমরা সেগুলো ইউজ করতেছি এই যে এভাবে আমরা এটাতে আমাদের খরচটা বেশি হচ্ছে না? হচ্ছে কিনা? জি ভাইয়া। তো আপনি যদি এটা কমার্শিয়াল ওয়েতে নিয়ে আসেন, তখন দেখবেন আপনার এইচডিএফ টুলটা আপনার খুবই সহজলভ্য বা খুবই চিপ রেটে চলে আসতেছে। তো এটাই মূলত। আপনি এইচডিএফ এর ব্যবহারটা একটু দেখাই দিন ভাই। এইচডিএফ এর ব্যবহারটা দেখাইতে আমি পারতেছি না আপনাদের, কারণ আপনাদের এটা ইউজ করতে পারবেন না। তো আপনি যদি নেন তাহলে আমি দেখাইতে পারবো, না হলে দেখা লাভ নাই। বাট জিনিসগুলো সেম। আপনাদের এখানে যেভাবে আমি দেখাইছি না, এখানে যেটা দেখাইছি না যেভাবে, ওইটাও ঠিক সেমই। শুধু দেখে মানে আপনি দেখলেন, দেখার পরে আপনি সেটাই পারচেজ করলেন না, তাহলে আপনার লাভ নাই। কারণ পরে দেখবেন কি আপনি যেগুলো দেখাইছি ওগুলো ভুলে গেছেন এটা দেখানোর পরে। এটা কি মজের মতোই? হ্যাঁ, মজের মতোই, বাট এটা সেমই। এটা সেম, তবে এটা অ্যাকচুয়ালি আপনার হয়তো দেখা যায় কি অন্যান্য যেগুলো একটু কম দেখাচ্ছে, বা অন্যান্য যেগুলো এটা জাস্ট একটা ফিচার ভালো, সেটা হচ্ছে আপনার যে কোন কিওয়ার্ডে কে কতটুকু র্যাঙ্ক করতেছে সেটা আপনি এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই একটা এক্সট্রা ফিচার এখানটায় আছে বলা যায়। এটা এসিএম রাশেও আছে। তো মানে মার্কেটে যেটা হচ্ছে ওরা কম্পিটিশনটা আবার দেখেন যে এক্সট্রা আরেকটা যেটা মানে প্রত্যেকেরই তো একটা এক্সট্রা কিছু থাকে না, বললাম তখন মজের যেটা আছে, মজের হচ্ছে ডিএপি এক্সট্রা, যেটা অন্যদের নাই। আছে অন্যদের যেটা আছে সেটা আপনার ডিআর বা আপনার যেগুলো বলা হয়, হ্যাঁ সেগুলো, কিন্তু এটা যেরকম এক গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু এরকম গুরুত্ব দেওয়া হয় না এইচডিএফ এর। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা ইউনিকনেস ব্যাপার আছে। আর প্রত্যেকটা কোম্পানিরই সেই জিনিসটা থাকা উচিত, বা প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে সেই জিনিসটা থাকা উচিত। আপনি আপনার বিজনেসের এই জিনিসটা সব সময় রাখার চেষ্টা করবেন যে আপনার এই জিনিসটা ইউনিকনেস, আপনার এই জিনিসটাই বেস্ট। এই জিনিসের উপরে বেস করে আপনি অনেক কিছু করতে পারেন। বুঝা গেছে? এই নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন আছে এখনো পর্যন্ত যেগুলো বললাম? জি বলেন। যে ক্লোজারটা আমরা আরেকবার দেখবো, যে 11টা তো বেজে গেছে, ব্রেক দিবেন কি? হ্যাঁ ব্রেক দিব, সমস্যা নাই। ব্রেকের পরে আরেকবার আমাদেরকে ক্লোজারটা দেখাইলে ভালো হতো আর কি। কোনটা? পুরোটাই? আরেকবার ব্রাশ আপ করে গেলে জাস্ট পুরোটা। হ্যাঁ ওকে ঠিক আছে। কি বলেন সবাই? ব্রেকে যাব এখন? জি ভাই ঠিক আছে। মাথা হ্যাং হয়ে গেছে নাকি কারো? না ভাই হ্যাং হয় না। ভাই হ্যাং না হওয়ার জন্যই তো ব্রেক। মানে হ্যাং না হওয়ার জন্য ব্রেক, মানে হ্যাং হয়ে গেছে এখন হ্যাংটা ছাড়াইতে হবে, এই তো? এগুলো তো আমাদের জন্য একদম নতুন শরীফ ভাই। জি ভাই। যারা মার্কেটিং এর স্টুডেন্ট এদের জন্য পুরাতন, বাট আমাদের জন্য একদম নতুন। না বাট এটা দাদা আপনি যখন আপনার একজন নিজস্ব যে কোনো ক্ষেত্রে যে কোনো বিজনেস করতে যান, এটা আপনার লাগবেই, এটার কোনো বিকল্প নাই। অ্যাকশন প্ল্যান আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা ব্রেকে যাই। জি। বিশ আসবার কি ভাই? সবাই
হ্যাঁ এখন 15 তো 10 15 হ্যাঁ 20 আমরা জয়েন করবো ওকে জি Yeah.